আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা স্থিতিস্থাপকতার তিনটি বিষয় নিয়ে আলোচনা করব আজ। একটি হলো শূন্য স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতার আমরা তিনটি ভাগ শিখেছিলাম: দামের একক স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি, একের কম, এবং আজকে আমরা শূন্য এবং অসীম স্থিতিস্থাপকতা সম্পর্কে জানব। প্রথমে আসি শূন্য স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি, এটাকে বলা হয় শূন্য স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ অস্থিতিস্থাপকতা। বিষয়টি আমি একটি সূচি এবং চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এদিকে দাম, এদিকে চাহিদার পরিমাণ। কোনো দ্রব্যের দাম 10 টাকা, ওই অবস্থায় আমাদের চাহিদা ছিল 100 একক, দাম 20 টাকা হয়েছে, চাহিদা আগের মতোই রয়েছে। অর্থাৎ দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয়নি। যদি আমরা স্থিতিস্থাপকতার সূত্রের মাধ্যমে দেখি, ডেল কিউডি বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এখানে আমরা জানি ডেল পি মানে দামের পরিবর্তন হয়েছে কত, 20 মাইনাস 10 মানে হলো 10, আর চাহিদার পরিবর্তন 0, প্রাথমিক দাম 10 এবং প্রাথমিক চাহিদা ছিল 100। তার মানে শূন্যের সাথে কোনো কিছু গুণ ভাগ যোগ করলে সেটা শূন্যই হবে। অর্থাৎ দামের পরিবর্তনে যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, ওই অবস্থায় স্থিতিস্থাপকতার মান হয় 0। বিষয়টি আমি আবার চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এদিকে দাম, এদিকে চাহিদার পরিমাণ। ধরি এইটা হলো চাহিদা 100 একক, দাম যখন 10 টাকা ছিল তখন আমি 100 একক ভোগ করতাম, দাম 20 টাকা হয়েছে, অর্থাৎ চাহিদার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ চাহিদা রেখাটি যদি লম্ব অক্ষের সমান্তরাল হয়, ওইটাকে বলবো আমরা শূন্য স্থিতিস্থাপক বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এবার একটি উদাহরণে আসি। যেমন লবণ। লবণ একটি সম্পূর্ণ অস্থিতিস্থাপক দ্রব্য। লবণের দাম যতই বাড়ুক, আমার যে পরিমাণ ক্রয় করব ঠিক বা ভোগ করব, আবার যতই কমুক ঠিক একই পরিমাণ ক্রয় বা ভোগ করব। অর্থাৎ দামের পরিবর্তনের দ্বারা লবণের চাহিদা পরিবর্তন হবে না। তো এটি হলো চাহিদার শূন্য স্থিতিস্থাপক। এবার আমরা অসীম স্থিতিস্থাপকতা যাব। ধরে নেই কোনো একটি দ্রব্যের দাম, প্রথমে সংজ্ঞাতে আসি। দামের পরিবর্তন না হলে বা অতি সূক্ষ্ম পরিবর্তনে চাহিদার যদি ব্যাপক পরিবর্তন হয়, ওই অবস্থাকে বলা হয় দামের অসীম স্থিতিস্থাপকতা। আমরা দেখি যে 10 টাকা দামে কোনো দ্রব্যের চাহিদা ছিল 100 একক, এবার দাম পরিবর্তন হয়নি, আমরা ধরি সূক্ষ্ম অতি সূক্ষ্ম পরিবর্তন হয়েছে, চাহিদার ব্যাপক পরিবর্তন হয়েছে। তাহলে এখান থেকে আমরা এখানে চলে আসি। দামের পরিবর্তন 0, চাহিদার পরিবর্তন হয়েছে 200, পি প্রাথমিক দাম ছিল 10, কিউডি ছিল প্রাথমিক 100। অর্থাৎ যেটা আমরা পাই যে 2000 ভাগ 0। কোনো কিছুকে যদি 0 দিয়ে
ভাগ করা হয় তাহলে আমরা যেটা পাই ইনফিনিট। অর্থাৎ দামের পরিবর্তনে চাহিদার কোনো পরিবর্তন মানে ব্যাপক পরিবর্তন হয়েছে, এটি হলো দামের অসীম স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে দামের পরিবর্তন হয়েছে কত 200 থেকে আগে ছিল দামের পরিবর্তন 10 হয়েছে অর্থাৎ 0। চাহিদার পরিবর্তন আগে ছিল 100 পরে হয়েছে 200 থেকে 100 বিয়োগ করলে থাকে 100 এবং সেটি আমরা দেখলাম 100 সাথে এটা গুণ করলে যাক সামথিং ডিভাইডেড বাই 0 ইনফিনিট। তো আমরা এটা একটা চিত্রের মাধ্যমে দেখি ইউডি এখানে ই দামের পরিবর্তন হয়নি, দাম 10 টাকা আছে, সামান্য পরিবর্তন হয়েছে 100। অর্থাৎ চাহিদা রেখাটা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে সেটি হবে অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা। তো আমরা প্রথমে শূন্য স্থিতিস্থাপকতা দেখলাম, অসীম স্থিতিস্থাপকতা দেখলাম। ঠিক বিপরীত, শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে লম্ব অক্ষের সমান্তরাল চাহিদা রেখাটি লম্ব অক্ষের সমান্তরাল এবং অসীম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ভূমি অক্ষের সমান্তরাল। এবারে আমরা আসি আড়াআড়ি বা ক্রস ইলাস্টিসিটি। আড়াআড়ি বা ক্রস ইলাস্টিসিটি সাধারণত পরিপূরক কমপ্লিমেন্টারি এবং পরিবর্তক বা বিকল্প সাবস্টিটিউট গুডসের ক্ষেত্রে কোনো দ্রব্য বা সেবার আড়াআড়ি স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয়। তো প্রথমে আমরা জানি যে পরিপূরক দ্রব্য কি। পরিপূরক দ্রব্য বলতে ওই সকল দ্রব্য বোঝায় যেমন একটি ছাড়া আরেকটি ব্যবহার করা যায় না। যেমন হোয়াইট বোর্ড এবং মার্কার। হোয়াইট বোর্ড এবং মার্কার এই দুটি পরিপূরক দ্রব্য। বিদ্যুৎ এবং ফ্যান বলি, এসি বলি, এগুলো পরিপূরক দ্রব্য। গাড়ি পেট্রোল বা গাড়ি গ্যাস পরিপূরক দ্রব্য। অর্থাৎ একটি ব্যবহার করতে হলে যদি অন্য একটি দ্রব্যের প্রয়োজন হয় ওইটাকে বলা হবে পরিপূরক দ্রব্য। আর পরিবর্তক দ্রব্য হলো একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করা যাবে। যেমন চিনির পরিবর্তে গুড়, গ্যাসের পরিবর্তে তেল। এই যে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করছি সেটিকে বলা হবে পরিবর্তক। কলমের পরিবর্তে পেন্সিল। আচ্ছা, তো এবার আমরা আসি যে পরিপূরক দ্রব্যের স্থিতিস্থাপকতা এবং পরিবর্তক দ্রব্যের স্থিতিস্থাপকতা কেমন হয়। অর্থাৎ যেটাকে বলা হয় ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা কেমন। একটি দ্রব্যের দামের পরিবর্তনে অপর একটি দ্রব্যের যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে আমরা তাকে বলবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। একটি দ্রব্যের দামের পরিবর্তন অপর একটি দ্রব্যের চাহিদার পরিবর্তন হলে সেটি কেমন হবে। তার আগে আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটি দেখি। ইসি, সি দিয়ে ক্রস ইলাস্টিসিটি বোঝায়। যেমন ডেল কিউ ওয়াই ডেল পি এক্স। এক্স দ্রব্যের দামের পরিবর্তন এবং ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন ইনটু পি এক্স বাই কিউ ওয়াই। এটি হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র। এবার আসি পি এক্স। ডেল পি এক্স দিয়ে কি বোঝানো হচ্ছে? এক্স দ্রব্যের দামের পরিবর্তন, ডেল কিউ ওয়াই দিয়ে বোঝানো হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন। প্রাইস অফ এক্স, এক্স দ্রব্যের প্রাথমিক দাম, কোয়ান্টিটি অফ ওয়াই, ওয়াই দ্রব্যের প্রাথমিক পরিমাণ। তো এবার আমরা একটি শক এঁকে আমরা এই স্থিতিস্থাপকতা পরিমাপ করব। ধরি চিনি এবং গুড় বা চিনি এবং চা বা চা এবং চিনি দুটো কি পরিপূরক দ্রব্য।
তাহলে আমরা ধরি চিনির দাম, চায়ের চাহিদা, চায়ের চাহিদা মানে কোয়ান্টিটি অফ টি, আর চিনির দাম প্রাইস অফ সুগার, এস দিয়ে সুগার বোঝানো হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এই এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে আমরা কি লিখব, প্রাইস অফ সুগার কোয়ান্টিটি অফ টি, প্রাইস অফ সুগার কোয়ান্টিটি অফ টি, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। ধরি চিনির দাম যখন 50 টাকা কেজি ছিল, 50 টাকা কেজি ছিল, তখন কোনো ব্যক্তি প্রতিদিন 10 কাপ চা খেত, 10 কাপ। এখন চিনির দাম 50 টাকা থেকে বেড়ে 70 টাকা হয়েছে, ওই ব্যক্তি এখন প্রতিদিন 5 কাপ চা খায়, কাপ প্রতি চাহিদা। অর্থাৎ দাম বেড়েছে চিনির, চাহিদা কমেছে চায়ের। এই যে দুটি দ্রব্য পরিপূরক, এর ক্ষেত্রে আমরা এখন স্থিতিস্থাপকতা পরিমাপ করব। তো আমরা ডেল প্রাইস অফ সুগার বের করি, 70 মাইনাস 50 সমান কত, 20। ডেল কিউটি বের করি, 5 মাইনাস 10 সমান কত, -5। প্রাইস অফ সুগার প্রথমে ছিল 50, কোয়ান্টিটি অফ টি প্রথমে ছিল 10। এখন আমরা এই সংখ্যাগুলোকে এই সূত্রে বসিয়ে দেই। 20 মাইনাস 5 50 10, তাহলে কি থাকে, আমরা এখন 5 দুগুণে 10 আর 5 25 গেল, তার মানে -5/4 থাকে, এটা যদি 5 দিয়ে কাটা হয়, -5/4 মানে হলো -1.25, ভাগ করলে এটাই আসবে। অর্থাৎ স্থিতিস্থাপকতা আমরা কি পেয়েছি, ঋণাত্মক। তো এই যে স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক পেলাম, এটি আমরা গণনা করব। অর্থাৎ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হবে। কোন স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতার মান। আমি আবার বলছি, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হবে। এবার সে আমরা চিত্রে যাই। এখানে লিখলাম কাপ প্রতি চায়ের চাহিদা বা চায়ের চাহিদা, কাপ প্রতি চায়ের চাহিদা, কোয়ান্টিটি অফ টি। চিনির দাম, প্রাইস অফ সুগার, আমরা ধরেছিলাম প্রথমে এরকম যে 50 টাকা যখন, তখন ব্যক্তি 10 কাপ চা খায়, 10 কাপ। দাম যখন 70 টাকা হলো, তখন সে 5 কাপ চা খায়। তাহলে রেখাটি কেমন, ডান দিকে নিম্নগামী। অর্থাৎ ডান দিকে নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক এবং স্থিতিস্থাপকতার মানও ঋণাত্মক হবে। তা আমরা কনক্লুশনে পৌঁছাতে পারি যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান হবে ঋণাত্মক। তোমাদের এমসিকিউতে এই প্রশ্নটা আসতে পারে যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান কেমন হবে। আমরা দেখলাম আর পরিপূরক দ্রব্যের আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কখন ঋণাত্মক মান আসবে, যখন দ্রব্যটি পরিপূরক হবে। এবার আমরা আসি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান। সেজন্য আমাকে প্রথমে একটা স্টক তৈরি করতে হবে। পরিবর্তক মানে একটা পরিবর্তে আর একটা যদি আমি ব্যবহার করি,
তাহলে কি উদাহরণ নেওয়া যায়? চিনির দাম, আবার আমরা চিনির দাম লিখি। চিনির দাম, প্রাইস অফ সুগার। গুড়ের চাহিদা, গুড় এবং চিনি একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। গুড়ের চাহিদা, কোয়ান্টিটি অফ মোলাসেস। শুধু আমরা এখানে এম লিখে দেবো, তাই লিখে যাবে। আমরা ধরি যখন চিনির দাম 50 টাকা কেজি ছিল, ওই অবস্থায় কোনো ব্যক্তি 10 কেজি গুড় বাসার জন্য কিনলেন। চিনির দাম এখন 70 টাকা হয়ে গেল। এখন ওই ব্যক্তি বাসার জন্য 20 কেজি গুড় কিনেন। চিনির দাম বেড়েছে, গুড়ের চাহিদা বেড়েছে। ঠিক এইটাই আমরা যদি এখানে ডেল প্রাইস অফ সুগার লিখি, কত হবে? 70 মাইনাস 50 20। ডেল কোয়ান্টিটি অফ মোলাসেস যদি আমরা লিখি 20 মাইনাস 10 সমান 10। তাহলে প্রাইস অফ সুগার কত ছিল? প্রথমে 50, কিউএম ছিল প্রথমে 10। এখন এই সংখ্যাগুলো এই সূত্রে আমরা বসিয়ে দেব এদিকে। প্রাইস অফ সুগার, ডেল প্রাইস অফ সুগার 20, কোয়ান্টিটি অফ মোলাসেস ওই অবস্থা ছিল কত? 10, প্রাইস অফ সুগার 50, ওই অবস্থা ছিল 10। ব্যাপারটা এরকম না? বলেছে 20 উপরে 10, 50 নিচে 10। তার মানে আমরা এই শূন্য কাটি, এই শূন্য কাটি, তার মানে 2.5 আসে। অর্থাৎ এটা কিন্তু পজিটিভ সাইন, ইসি পজিটিভ। তাহলে কোন দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয়? যদি দ্রব্যটি পরিপূরক হয়, পরিবর্তক হয়, পরিবর্তক বা বিকল্প দ্রব্য হয়। এবার আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি আবার দেখার চেষ্টা করব। ইউএম প্রাইস অফ সুগার। ধরে নেই প্রথমে দাম ছিল 50 টাকা, ওই অবস্থায় 10 কেজি, দাম 70 টাকা হয়ে গেছে, ওই অবস্থায় আমরা 20 কেজি গুড় কিনি। তার মানে রেখাটি কি হয়েছে? ডান দিকে ঊর্ধ্বগামী। ডান দিকে ঊর্ধ্বগামী রেখার ঢাল ধনাত্মক এবং ওই অবস্থায় কি হয়? স্থিতিস্থাপকতার মান পজিটিভ হয়। তো এবার ক্লাসের শেষে চলে এসেছি। কনক্লুশনটা এভাবে আমরা শেষ করতে চাই। পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয়। যদি দ্রব্যটি পরিপূরক হয় তাহলে আর স্থিতিস্থাপকতার মান হবে নেগেটিভ, আর যদি বিকল্প বা পরিবর্তক হয় তাহলে আর স্থিতিস্থাপকতার মান হবে পজিটিভ। এবার প্রশ্ন থাকলো, তাহলে স্বাভাবিক দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আর স্থিতিস্থাপকতার মান কেমন হবে? অন্য একদিন অন্য এক ক্লাসে এখানে আলোচনা হবে। আজ আর নয়। সবাই ভালো থেকো, সুস্থ